নমস্কার, নিউজরুম লাইভে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট, নজর ছিল সাধারণ মানুষের। প্রতিদিন ভাত রুটি সবজির ব্যবস্থা করতে জেরবার মোদী সরকারের বাজেটে তিমিরেই আম আদমি। কংগ্রেসের প্রশ্ন, মূল্য বৃদ্ধি মোকাবিলা কিভাবে, তা নিয়ে কেন একটা কথাও বলা হলো না। পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, দেশে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণেই রয়েছে। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। সাধারণ বাজেটে সাধারণের নজরে থাকে জিনিসপত্রের দাম বাড়া কমায়। সবাই চান নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমুক, নাগালের মধ্যে থাকুক চাল ডাল সবজি। কিন্তু এবারের বাজেটে এই নিয়ে কোনো দিশাই মিলল না। The deflators assumed by the government have been severely criticized by several knowledgeable economists, and nothing in the budget speech gives us the confidence that the government will seriously tackle the issue of inflation. India's inflation continues to be low, stable, and moving towards the 4% target. মঙ্গলবারের বাজেটে কৃষি ক্ষেত্রে 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজারে সবজির যোগান বজায় রাখতে নতুন উদ্যোগের কথা বলেছেন অর্থমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন ফসল চাষ করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। এখানেই অনেকের প্রশ্ন, সারের দাম নিয়ে তো বাজেটে কিছুই বলা হলো না। চাষের খরচ কি কমবে? চাষের খরচ যদি বাড়তেই থাকে তাহলে কৃষকদের দুর্দশা ঘুচবে কিভাবে? বাজেটে যা শুনলাম তাতে তো চাষিদের জন্য কোনো চিন্তাধারাই নেই। আশা করেছিলাম যে আমাদের জন্য কোনো ভর্তুকি দেবে, সার বা চাপান বা কীটনাশক কোনো কিছুতেই আমরা ফেসিলিটি পাচ্ছি না। অথচ ফসলের ঠিকমতো দামও আমরা পাই না, তাহলে আমরা তো চারিদিকে মরে যাচ্ছি। চাষের কৃষি যে যন্ত্রপাতি কিছু দাম কমবে, কিন্তু কোনোটাই তো সেরকম কিছু আশা পাওয়া যায়নি। কিছু সুরা হয় বাজেটে, তো সেরকম কিছু দেখলাম না। সারের দাম বাড়লে ফসলেরও দাম বাড়বে, এতে গরিব মধ্যবিত্তের পকেটে চাপও বাড়বে। 2047-এ বিকশিত ভারত হবে, কিন্তু তার আগে 2025, 26, 27, 28 তো আমাকে বেঁচে থাকতে হবে। এই জীবন যুদ্ধের যে সংগ্রাম, সেই সংগ্রামটাতে যাতে মানুষ জয়ী হতে পারেন, তার জন্য সরকারের একটা শর্ট টার্ম চিন্তা ভাবনারও কিন্তু দরকার আছে। গ্রামোন্নয়নে 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে বাজেটে, কিন্তু গ্রামে গরিবদের আয়ের অন্যতম বড় ভরসা 100 দিনের কাজ। বাজেটে এই 100 দিনের কাজে বরাদ্দ 60,000 কোটি থেকে বেড়ে হয়েছে 86,000 কোটি, কিন্তু অনেক দিন ধরে এই প্রকল্পে বাংলার জন্য কোনো বরাদ্দই করা হচ্ছে না। এই বাজেটটা এক কথায় এটা জনগণের বাজেট না, কেন্দ্রীয় সরকারের একতরফা একটা আমাদের প্রতি বঞ্চনা। গ্রাম ছেড়ে আমাদের বাইরে যেতে হবে, তাই এই বাজেট আমাদের মনোপুত হয়নি। কাজ সম্বন্ধে কোনো যে কিছু 100 দিনের কাজ হবে কেনা হবে, আর ওই সম্বন্ধে আমাদের সংসার চলে। আর চাষবাসের যা অবস্থা এখন, মাঠঘাটে কাজকর্ম নাই, রাজমিস্ত্রির কাজ তো এখানে সেরকমই নাই। কিন্তু 100 দিনের কাজ হলেও ভালো হতো। নিউজ 18 বাংলা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কি এবার কমবে? ওষুধের দাম কি কমবে? ইনকাম ট্যাক্সে কি বাড়তি ছাড় মিলবে? কি বলা হলো মোদী সরকারের বাজেটে? এবারের বাজেটে কি পেল মাস মাইনের মধ্যবিত্ত? দেখুন। I propose to fully exempt 3 more medicines from customs duties. আমরা মিডল ক্লাস মানুষদের তো বেশি প্রবলেম হয়ে যায়। এই হারে দাম বাড়ছে, আমাদের পক্ষে মধ্যবিত্তদের পক্ষে খুবই চালানো অসুবিধা হয়ে যাচ্ছে। বড় বড় এদের ভাষণ আছে, বুলি আছে, কাজের কাজ কিছুই নেই। মাস মাইনের মধ্যবিত্ত কাঁধে একের পর এক বোঝা, মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস, ওষুধেরও চড়া দাম, এর উপরে ইনকাম ট্যাক্স। অনেকে আশা করেছিলেন এবার শরিক নির্ভর মোদী সরকারের বাজেটে হয়তো কিছু সুরাহা মিলবে, কিন্তু তা আর কোথায় হলো? মূল্যবৃদ্ধি মোকাবিলায় বাজেটে কিছুই বলা হলো না। নির্মলা সীতারামনের দাবি, দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেই রয়েছে। পাবলিকও কি তাই মনে করেন? মূল্যবৃদ্ধি কি নিয়ন্ত্রণে? আজকের ডেটে যেভাবে জিনিসের দাম ক্রমশ বেড়ে যাচ্ছে, সেইভাবে তো কারো আর্নিং অপরচুনিটি নেই। ক্রমাগতই কঠিন হয়ে যাচ্ছে, কারণ দ্রব্যমূল্য জিনিস বেড়ে এমন একটা জায়গায় চলে গেছে, সাধারণ মানুষের পক্ষে সেটা কেনা বা দৈনন্দিন যে প্রয়োজনের জিনিসপত্র, সেগুলো কেনাটা খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে। সেই অর্থে মার্কেটে দারুণ কিছু কমার কোনো চান্স নেই। মধ্যবিত্ত কিছুটা আশাহতই বলা যেতে পারে। এবারের বাজেটে ক্যান্সারের 3টি ওষুধের ওপর থেকে আমদানি শুল্ক তুলে দিয়েছে মোদী সরকার। অনেকেই বলছেন এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত, কিন্তু সুগার, প্রেসারের ওষুধ সহ যেসব মেডিসিন প্রতিদিন ঘরে ঘরে লাগে, সেসবের দাম তো দিন দিন বাড়ছে।
যাদের বাজেট বাড়ার তাদের বেড়ে যাচ্ছে, আমাদের সাধারণ মানুষের কিছু হবে না। মেডিসিনের মূল্য বৃদ্ধিটা অনেক বেশি হওয়ার কারণে আমাদের পারচেজ করতে অনেকটাই অসুবিধা। অনেক সময় হচ্ছে আমাদেরকে মাসের পর মাস ওয়েট করতে হচ্ছে, যেহেতু মানি প্রবলেম, আমরা পারচেজ করতে পারছি না, কিনতে পারছি না। মেডিসিনের দাম যদি না কমে তাহলে আর এই বাজেট দেখায় কি হবে? মেডিসিন কম লাগে, বিশেষ করে যারা সিনিয়র আছে তাদের তো আরও মেডিসিনের দরকার। 50% খাওয়া খরচ আর 50% মেডিসিন খরচ। বাজেটের জটিল কুটিল বিষয় বেতনভোগী সাধারণ মানুষ অত বোঝেন না। তারা সবার আগে দেখেন এবার কি ট্যাক্সে ছাড় মিলল। ঘন্টা দেড়েকের বাজেট শোনার পর এ নিয়ে অনেকেই হতাশ। মধ্যবিত্তর ঘাড়ে আরো চাপ বাড়লো। বিগত বছরগুলিতে উনি যে বাজেট পেশ করেছেন এটা সেই ধারাকেই বজায় রেখে খালি একটু এদিক ওদিক করে দেওয়া হয়েছে। মাত্র 25,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়েছে। এমন কিছু লাভবান আমরা হতে পারবো না। মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষের কোনো উপকারে আসবে না। আমরা তো আশা করেছিলাম অন্ততপক্ষে 8 লাখ পর্যন্ত ট্যাক্স নীল করা হবে। একটা কারিশমা বাজেট বলতে পারেন। এখানে কোন রকম মধ্যবিত্তদের উপকার তো হয়নি, বরঞ্চ দেখতে গেলে অপকারী হয়েছে। নরেন্দ্র মোদীর অবশ্য দাবি এবারের বাজেট সমাজের সমস্ত শ্রেণীর কথা মাথায় রেখে করা হয়েছে। ये बजट समाज के हर वर्ग को शक्ति देने वाला बजट है। ये देश के गांव, गरीब किसान को समृद्धि की राह पर ले जाने वाला बजट। নিউজ 18 বাংলা। সেনাই অগ্নিবীর, চাকরিতে ইন্টার্ন, বেকারদের ইন্টার্নশিপে উৎসাহ দিচ্ছে মোদী সরকার। বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আর এই নিয়েই অনেকের প্রশ্ন, স্থায়ী চাকরি আর ইন্টার্নশিপ কি এক হলো? Our government will launch a comprehensive scheme for providing internship opportunities in 500 top companies to 1 crore youth in 5 years. They will gain exposure for 12 months to real-life business environment, varied professions and employment opportunities. जब तक किसान और नौजवानों के पक्की नौकरी का इंतजाम नहीं होगा तब तक कोई बड़ा लाभ नहीं पहुंचेगा जनता को। চাকরি নয়, ইন্টার্নশিপ। 1 কোটি ইন্টার্ন দেশে 500টি সংস্থায়। মঙ্গলবার বাজেটে এই প্রকল্পের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশে 500 সংস্থায় 1 কোটি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। ইন্টার্নরা এককালীন 6,000 টাকা পাবেন, প্রতি মাসে ভাতা হিসেবে পাবেন 5,000 টাকা। এই প্রকল্প নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। অনেকেই বলছেন অস্থায়ী ইন্টার্নশিপ আর স্থায়ী চাকরি তো এক নয়। যেটা হচ্ছে সেটা একটা একদমই কম টাইম পিরিয়ডের জন্য, যেটার জন্য কোনো ফিউচার সিকিউর না। এবার একটা স্টুডেন্ট এত বছর ধরে পড়াশোনা করছে, খাটাখাটনি করছে, সেখানে যখন একটা ইনসিকিউর ফিউচার পাবে তো অটোমেটিক্যালি ওর একটা মানে ডিপ্রেশন বলো বা একটা কিছুক্ষণ সময়ের জন্য কাজ করলো, তারপর সে কাজটা চলে গেল, তো তখন তো নিজেও একটা মানে খারাপ ফেস দিয়ে যাবে না। এখানে ইন্টার্নশিপের কথা বলা হলেও আজকের স্থায়ী কর্মসংস্থান কোনো নেই। অতএব এই বাজেট যুবকদের কাছে একটা হতাশাজনক বাজেট। অতএব এই বাজেটের উপর দাঁড়িয়ে আমাদের যুবকরা একটা বেকার জায়গা থেকে হতাশ হয়ে যাচ্ছে। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন এরকম অস্থায়ী কাজই কি মোদী সরকারের কর্মসংস্থানের দাওয়ায়? কারণ এই সরকারই চালু করেছে অস্থায়ী সেনা নিয়োগ। 2022 সালের জুন মাসে সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগের ঘোষণা হয়। অগ্নিপথ প্রকল্পে যাদের নিয়োগ করা হয়েছে তাদের বলা হচ্ছে অগ্নিবীর। 4 বছরের চুক্তিতে সশস্ত্র বাহিনীতে নিয়োগ। মাসিক বেতনের পাশাপাশি অগ্নিবীর জওয়ানদের বিশেষ ভাতা দেওয়া হয়। 4 বছরের কর্মজীবনের শেষে এককালীন কয়েক লক্ষ টাকার প্যাকেজ। তবে পেনশন বা গ্র্যাচুইটি নেই, অবসরকালীন কোনো ভাতাও নেই। আমার মনে হয় যে সরকার তেমন গুরুত্ব দিচ্ছে না যতটা দেওয়া উচিত। আমরা বাইরের কান্ট্রিকে দেখছি যে ওদের ইয়াংদের অনেক সুযোগ দিচ্ছে, কিন্তু ইন্ডিয়া তো কই আমরা সেরকম তো দেখতে পাচ্ছি না। অগ্নিবীর থেকে তো আমাদের খুব একটা এক্সপেক্ট নাই, কারণ 25%-এ কি 25% আর কতজন সিলেকশন হবে? ওটা যদি 50% থাকতো তাহলে না হলে ওইদিকে আমরা যেতাম।
নিউজ 18 বাংলা। পুরনো কর কাঠামো এবারও একই থাকলো, নতুন কর কাঠামোয় করা হলো কিছু পরিবর্তন। যেমন স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেড়ে হলো 75,000 টাকা। এছাড়া ট্যাক্স স্ল্যাবেও সেখানেও বদল করা হয়েছে। নির্মলা সীতারামনের দাবি, এতে 17,500 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা। The standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. নতুন কর কাঠামোয় বছরে করযোগ্য আয় 7 লক্ষ হলে কোনো ট্যাক্স দিতে হয় না, কিন্তু 7 লক্ষের বেশি হলে কর দিতে হয়। কিভাবে সেই কর দিতে হবে? নতুন স্ল্যাবের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। I have two announcements to make for those opting for the new tax regime. বার্ষিক করযোগ্য আয় 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। 3 থেকে 7 লক্ষ টাকা হলে 5% কর, 7 থেকে 10 লক্ষ টাকায় 10% কর, 10 থেকে 12 লক্ষ টাকায় 15% কর, 12 থেকে 15 লক্ষে 20% কর, বার্ষিক আয় 15 লক্ষের বেশি হলে 30% ট্যাক্স। এতে সুবিধা হলো নাকি চাপ বাড়লো? দেখুন অঙ্ক কি বলছে। ধরুন কারো বছরে করযোগ্য আয় 15,75,000 টাকা, তাহলে প্রথমে তিনি ছাড় পাবেন স্ট্যান্ডার্ড ডিডাকশনে। 15,75,000 থেকে 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে বাদ, বাকি 15 লক্ষ টাকার উপরে তাকে আয়কর দিতে হবে। প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না, বাকি 12 লক্ষ টাকার জন্য স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে। এর মধ্যে 3 থেকে 7 লক্ষ 5% হারে অর্থাৎ 20,000 টাকা, 7 থেকে 10 লক্ষ 10% হারে অর্থাৎ 30,000 টাকা, 10 থেকে 12 লক্ষ 15% হারে যার পরিমাণ 30,000 টাকা, 12 থেকে 15 লক্ষ 20% হারে অর্থাৎ 60,000 টাকা। তার মানে বছরে 15,75,000 টাকা করযোগ্য আয় হলে এবার থেকে আয়কর দিতে হবে 1,40,000 টাকা। আগে দিতে হতো 1,57,500 টাকা। ফলে এবার সাশ্রয় হবে বছরে 17,500 টাকা। A salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. সরকার বরাবরই চাইছে যে সাধারণ মানুষ যাতে নতুন কর কাঠামোতে অভ্যস্ত হয়ে ওঠে, তাদের জন্যই কিন্তু এই স্ট্যান্ডার্ড ডিডাকশন সেটা 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। এবং ট্যাক্স স্ল্যাব সেই স্ল্যাবটারও একটুখানি মার্জিনাল চেঞ্জেস করা হয়েছে। পুরনো কর কাঠামোতে যারা ছিলেন তাদের ক্ষেত্রে ট্যাক্স স্ল্যাব একদম অপরিবর্তিত, তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকাই থাকবে। পুরনো কর কাঠামোতে যারা আছেন তাদের জন্য কোনো রকম সরকার চিন্তা করেননি, তাদের জন্য কোনো রকম উৎসাহ দেননি। নয়া কর কাঠামোয় নানা বদল, কিন্তু পুরনো কর কাঠামো একই রইল। जरूर हमारी इरादा ये है कि सिंपलर टैक्सेशन रजीम होना चाहिए। ओल्ड टैक्स रजीम को सिंपल करने के रास्ते पर ही ये नया टैक्स रजीम आया है। सनसेट होगा कि नहीं होगा वो अभी मैं बोल नहीं सकती हूँ, वो रिव्यू करने के बाद ही हम एक डिसीजन लेंगे। নিউজ 18 বাংলা।